সিঙ্গাপুরের বিরুদ্ধে বাংলাদেশের ফরমেশন কেমন হবে, কারা থাকবেন একাদশে, কি ধরনের টেকনিক্যাল পরিবর্তন দরকার এই ম্যাচে, এই সকল বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। গত ম্যাচে বাংলাদেশ খেলেছিল 4-2-3-1 ফরমেশনে। এই ম্যাচেও সেম ফরমেশন দেখা যেতে পারে বা ফরমেশন পরিবর্তন হতে পারে, 4-3-3 বা 4-4-2-এ শিফট হতে পারে। গোলরক্ষক পজিশনে মিতুল মামেই থাকছেন। গত ম্যাচে ভুটানের বিরুদ্ধে দারুণ একটা সেভও দিয়েছেন তিনি। সেন্টার ব্যাকের তপুদারি জুটি দেখা যাবে। এই দুজন বল প্লে এবং এয়ার ব্যাটেলের দুর্দান্ত। ডিফেন্সের পাশাপাশি সেট পিসের সময় প্রতিপক্ষের ডিবক্সে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন তারা। জাতীয় দলের জার্সিতে তপুর 5 গোল এবং তারেক কাজীর 2টি গোল রয়েছে। রাইট ব্যাক পজিশনে তাজ উদ্দিনের খেলার সম্ভাবনাই বেশি মনে হচ্ছে। ভুটান ম্যাচে অফেন্সে ভালো করেছিল তাজ, যদিও ডিফেন্সে তেমন পরীক্ষায় পড়তে হয়নি ভুটান ম্যাচে। তবে আশা করি সিঙ্গাপুর ম্যাচে ডিফেন্সিভ রোলটাও ভালোভাবে পালন করতে পারবেন তিনি। লেফট ব্যাকে কাবরেরা গত ম্যাচে খেলিয়েছিলেন সাদ উদ্দিনকে। হয়তো আজকের ম্যাচেও সাদ উদ্দিন খেলবেন এই পজিশনে। তবে এই পজিশনে সাদের পারফরমেন্স মোটেও ভালো হচ্ছে না, বিশেষ করে ম্যান মার্কিংয়ে বড় ধরনের দুর্বলতা আছে তার। তাছাড়া রাইট ফুটের সাদের বাম পায়ে খুব একটা শক্তি নেই। অন্যদিকে সিঙ্গাপুর দল মালদ্বীপের বিরুদ্ধে ম্যাচে লেফট উইং ধরে একের পর এক আক্রমণ করেছে, তাই সাদউদ্দিনকে লেফট সাইডে খেলানোটা হবে একেবারেই অযৌক্তিক। প্রায় 2 বছর যাবৎ এই পজিশনে ধারাবাহিক পারফরমেন্স করে আসছেন ইসা ফয়সাল। ডিফেন্সিভ রোলে নিজেকে বহুবার প্রমাণ করেছেন জাতীয় দলের জার্সিতে, তবে অফেন্সিভে একেবারেই দুর্বল তিনি। যার কারণে ইসা ফয়সাল খেললে বাংলাদেশের গোলের চান্স কম তৈরি হবে এবং ডিফেন্সেও চাপ বৃদ্ধি পাবে। তাই শাকিল আহাদ তপু এই পজিশনে ভালো অপশন হতে পারেন, কারণ জুনিয়র তপু ভালো বলের সাপ্লাই দিতে পারবে এবং তার হাইট এয়ার ব্যাটেলে কিছুটা হলেও বাংলাদেশকে সাহায্য করবে। কাবরেরার উচিত জুনিয়র তপু বা ইসা ফয়সাল যে কোনো একজনকে এই পজিশনে খেলানো, কিন্তু সাদউদ্দিনকে খেলালে সেটা হবে একেবারেই অযৌক্তিক। মিডফিল্ডে হামজা সামিতের সঙ্গী হতে পারেন কাজেম শাহ। ডিফেন্সিভ রোলে হামজা থাকবেন। হামজা রক্ষণে সাহায্য করার পাশাপাশি আক্রমণ বিল্ড আপে মূল খেলোয়াড় হিসেবে কাজ করবেন। সামিত সোম সেন্ট্রাল মিডফিল্ডে খেলবেন। অন্যদিকে কাজেম শাহ খেলবেন অ্যাটাকিং রোলে। তবে গুঞ্জন আছে রাইট মিডফিল্ডে দেখা যেতে পারে কাজেম শাহকে। তবে মিডফিল্ডে সোহেল রানাকে খেলালে দলের ভারসাম্য নষ্ট হবে, কারণ সোহেলের পারফরমেন্স কখনোই আপ টু দ্য মার্ক নয়। গত ম্যাচে সোহেল গোল পেলেও অনেকবার বল লুজ করেছে। এছাড়া গোলের সময় তার ফার্স্ট টাচ ছিল অনেক হ্যাভি। ভুটানের জায়গা সিঙ্গাপুর হলে আগেই বল ক্লিয়ার হয়ে যেত। এছাড়া সোহেলের অতিমাত্রায় বল হোল্ড করা বাংলাদেশের খেলাকে স্লো করে দিবে। তাছাড়া সোহেল হামজা এবং সামিতের সঙ্গে পাস মিলাতে পারবে না, ডিফেন্সেও সহায়তা করতে পারবে না। তাই সোহেলকে বেঞ্চ করাটাই হবে উত্তম সিদ্ধান্ত। রাইট উইংয়ে রাকিবকে খেলানো উচিত, কারণ রাকিব রাইট উইংয়ে থাকলে তার গতি ব্যবহার করে ডিফেন্স এবং অফেন্স দুই জায়গাতেই ভূমিকা রাখতে পারবে। এছাড়া তাকে ভুটান ম্যাচের নাম্বার 9 রোলে খেলানোর পরিকল্পনা বাজেভাবে ফেল করেছে। তাই রাকিবকে রাইট উইংয়ে দিয়ে আলামিনকে নাম্বার 9 রোলে খেলানো উচিত। আর লেফট উইংয়ে ফাহমিদুল থাকবেন। রাকিব এবং ফাহমিদুল দুজন স্পিডি ফুটবলার, দুই দিক থেকে গোলের সুযোগ আসবে। উইং থেকে আসা ক্রস গোলে কনভার্ট করার জন্য আলামিন ভালো অপশন হবে। আশা করি কাবরেরা সঠিক একাদশ নির্বাচন করবে।